পরিবারের চলমান শোকের আবহের মধ্যেই অভয়ের মায়ের হাতের সার্জারি এক নতুন উদ্বেগের জন্ম দেয়। এই অস্থির পরিস্থিতিতে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা ও অধিকার নিয়ে বরুণ, শ্রদ্ধা এবং কীর্তির মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও তীব্র হয়ে ওঠে। এই পারিবারিক কলহের হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম, ভাগ্যরেখা এপিসোড। আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে ৩১৪তম পর্বের দারুণ একটি এক্সপ্লেনেশন। সূত্রপাত হয় অভয়ের মায়ের একটি সাধারণ কথার মধ্য দিয়ে, যখন তিনি শ্রদ্ধাকে অনুরোধ করেন নয়না বৌদি ওপরে এলে সিন্দুকের চাবিটি নিয়ে আসার জন্য। এই অনুরোধ শুনে পরিবারের অন্য সদস্যরা তাকে এইভাবে দেখছে কেন তা নিয়ে প্রশ্ন তোলেন অভয়ের মা। তিনি যুক্তি দেন যে দাদা অভয় এবং শ্রদ্ধাকে বাড়ির সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন কেবল দেখাশোনার জন্যই নয়। তবে অভয়ের বাবা তার স্ত্রীকে বোঝান যে দাদা যা করেছেন তাতে তাদের নয়না বৌদি এবং বরুণের অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। তিনি বলেন আমরা ওদের মনে কষ্ট দিতে পারবো না, কিন্তু অভয়ের মা তার যুক্তিতে অটল থাকেন। তিনি বলেন তিনি কেবল দাদার শেষ ইচ্ছা পূরণের কথা বলেছেন এবং সিন্দুকের চাবি চাওয়ার অর্থ কাউকে কষ্ট দেওয়া নয়। এই আলোচনা চলাকালীনই কীর্তি এই পরিস্থিতিতে উস্কে দেয় উইল বিতর্কের আগুন। সে কটাক্ষ করে বলে, বাহ, আজ উইল সম্পর্কের উপরে চলে গেল কাকিমা। শ্রদ্ধা তাকে ভুল বোঝার চেষ্টা করলেও কীর্তি তার অবস্থানে অনড় থাকে। সে দৃঢ়ভাবে বলে, দিদি, আমি নিজের কানে সব শুনেছি, তাই তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। বাবা সবাইকে ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু ওনার ছেলে, বৌমা এবং স্ত্রী এখনো বেঁচে আছে। এই সম্পত্তির সবথেকে বড় অংশ তোমরা দুজন কেন পাবে? শ্রদ্ধা অবশ্য তাকে আশ্বস্ত করে বলে যে এমন কিছুই হবে না এবং সম্পত্তির ওপর সবারই সমান অধিকার রয়েছে। অভয়ও এই বিতর্কের অবসান ঘটাতে উকিলের সঙ্গে কথা বলার কথা জানায় এবং বলে যে উইল নিয়ে তাদের কিছু চাই না। শ্রদ্ধা কীর্তিকে চিন্তা না করতে বলে, আমরা সব সামলে নেব। কীর্তি সেখান থেকে চলে যাওয়ার পর অভয়ের বাবা তার স্ত্রীকে অনুযোগ করে বলেন, তনুজা, কি পেলে তুমি ওকে দুঃখী করে? দাদা যাওয়ার পর তুমি তো জানোই বাড়ির পরিবেশটা কেমন। বাড়িতে এখন শোকের পরিবেশ। আমি তো এটাই বুঝতে পারছি না যে দাদার মাথায় কি চলছিল যে দাদা এরকম উইল তৈরি করলো, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে দাদা কি ভেবে এরকম দলিল বানিয়েছে। অন্যদিকে কীর্তি বরুণ ও তার মাকে গিয়ে বোঝাতে থাকে যে বাবা যতই সিদ্ধান্ত নিন না কেন তারা সব সম্পত্তি অভয়ের দিদিকে দিতে পারবে না। সে অভিযোগ করে যে ছোট থেকে দিদি এরকমটাই করেছে আর সবকিছু নিজের নামে করে নিয়েছে। বরুণ অবাক হয়ে প্রশ্ন করে, কি হয়েছে, তুমি এরকম করছো কেন? কীর্তি তখন বরুণকে প্রশ্ন করে, আপনি বলুন না, আমাদের সাথে কি ঠিক করেছে বাবা? এখানে ভেদাভেদ করা হয়নি, আরে ভালোবাসা ভাগ করে দিয়েছে। কীর্তি বরুণের কানে বিষ ঢালতে থাকে। সে বরুণকে মনে করিয়ে দেয় যে আপনি শুধুমাত্র এই বাড়ির বড় ছেলে নন, আপনি বাবার নিজের ছেলে। সবকিছু জেনে শুনে বাবা সব দায়িত্ব বিধি আর অভয়কে দিয়ে দিয়েছে। আপনি কোন দায়িত্বটা বাবার প্রতি পালন করেননি, যার জন্য বাবা আমাদের সাথে এরকমটা করলো? বাবা তো আপনাকে যোগ্যই মনে করেনি। এই কথা শুনে বরুণ বিমর্ষ হয়ে বলে, আমি জানি না কীর্তি, আমি তোমার এই প্রশ্নের কি উত্তর দেব জানি না। ওই সময় বাবা কি ভাবছিল? কীর্তি বরুণকে উত্তেজিত করে তোলে এই বলে যে অভয়ের দিদি যাই বলুক না কেন, আমি জানি ওরা বাবাকে নিশ্চয় ঘুষ দিয়েছে আপনার বিরুদ্ধে, সেই জন্য বাবা সবকিছু ওদের নামে লিখে দিয়েছে। ওরা ভেবেছে যাতে সবকিছু ওদের নামে হয়ে যায় আর বাবা না থাকলে ওরা এই বাড়িতে রাজ করতে পারে। এমনিতে তো ওরা বলছে যে ওদের কিছু চাই না, কিন্তু সিন্দুকের চাবি নেওয়ার জন্য ওরা ওখানে বসে রয়েছে। ঠিক এই সময় শ্রদ্ধা এবং অভয় সেখানে চলে আসে। শ্রদ্ধা বরুণের মাকে জলখাবার তৈরির খবর দিয়ে বলে, জেঠিমা, জলখাবার তৈরি হয়ে গেছে, আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। বরুণের মা বলেন, না শ্রদ্ধা, আমার খাওয়ার ইচ্ছে নেই। শ্রদ্ধা তাকে বোঝানোর চেষ্টা করে, জেঠিমা, জেঠুর শেষ ইচ্ছা ছিল যাতে আমরা সবাই একসাথে খাবার খাই, আর কীর্তি, তোরও আমাদের সাথে থাকা উচিত। কীর্তি কটাক্ষ করে বলে, হ্যাঁ, দেখাই তো যাচ্ছে কিভাবে তোমরা বাবার শেষ ইচ্ছে পূরণ করছো। এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। বরুণ দরজা খুলে অবাক হয়ে দেখে তার বস এসেছেন। বরুণ তার মাকে পরিচয় করিয়ে দেয়, মা, উনি হচ্ছেন আমার বস। বরুণের বস বলেন, আমি বরুণের বাবার ব্যাপারে জানতে পেরেছি, আমি অনেক দুঃখিত বরুণ। বরুণ জানায়, ক্ষমা করবেন স্যার, কিন্তু এখন আমি ছুটি রয়েছি, শ্রাদ্ধের পরে আসতে পারবো। বরুণের বস বলেন, আমি বুঝতে পারছি তুমি কিছুদিন নিজের পরিবারের সাথে সময় কাটাও, কিন্তু এখানে আমি আজ অন্য কারণে এসেছি। বরুণ উদ্বিগ্ন হয়ে জানতে চায়, কেন স্যার, কি হয়েছে? বরুণের বস তাকে আশ্বস্ত করে বলেন, আরে ভয় পেও না, আমি তোমাকে একটা সুখবর দিতে এসেছি। তোমার প্রেজেন্টেশন ক্লায়েন্টের অনেক পছন্দ হয়েছে আর আমাদের ডিল ফাইনাল হয়ে গেছে। বরুণ আনন্দিত হয়ে বলে, স্যার, এটা তো অনেক বড় সুখবর। শ্রদ্ধা বসকে বসতে অনুরোধ করলেও তিনি অন্য কোনো একদিন আসার কথা বলে চলে যান। অভয় বরুণকে অভিনন্দন জানিয়ে বলে, ভাই, আমার পুরো বিশ্বাস ছিল তুই যে এই কোম্পানিতে কাজ করবি সেখানে অনেক সফলতা পাবি, সেই কোম্পানিকে সফলতার শীর্ষে পৌঁছে দিবি। শ্রদ্ধা যোগ করে, হ্যাঁ বরুণ, জেঠু আপনার প্রতিভার উপর অনেক গর্বিত ছিল। কীর্তি ব্যঙ্গ করে বলে, যদি আমি তোমার এই কথাটা বিশ্বাস করতে পারতাম দিদি, তাহলে অনেক ভালো হতো। এটা তো হতে পারে না যে বাবার বরুণকে নিয়ে গর্ব ছিল। যদি গর্বও থাকতো তাহলে বাবা কখনো বরুণকে এতটাই ইরেসপন্সিবল ভাবতেন না, যার জন্য অভয়কে সব সম্পত্তি লিখে দিয়েছেন আর বরুণকে যোগ্যই মনে করেননি। এদিকে ঋতু অভয়ের মাকে বোঝানোর চেষ্টা করে, উইলের কথা শুনে বৌদি, তুমি এইটুকু তো আন্দাজ করতে পারছো কীর্তির মাথায় কি চলছে।
আছে, আর তার উপরে বৌদি তুমি নিজের মাথা খাটিয়ে সিন্দুকের কথা বলছো? কি দরকার ছিল এখন এসব বলার? অভয়ের মা নিজের অবস্থানে অনড় থেকে বলেন, ঋতু আমি তো শুধু দাদার শেষ ইচ্ছার কথা বলেছি, আর এমনি ওরাও মেনে নিয়েছিল এই বাড়ির আসল ওয়ার, আর তোমরা আমাকে কেন কথা শোনাচ্ছ? ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। অন্যদিকে শ্রদ্ধা কীর্তিকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, কীর্তি তুমি এরকম কেন করছিস? জেঠু মন থেকে চেয়েছিলেন যাতে উনি না থাকলেও আমাদের পরিবারটা একসাথে জুড়ে থাকে, একসাথে খাবার খায়, সুখে দুঃখে যাতে একে অপরের পাশে থাকতে পারে। আর এরকম সময় তো এইসব কথা বলে সম্পর্ককে তিক্ত করিস না প্লিজ। চল কীর্তি, খাবি চল। কিন্তু কীর্তি শ্রদ্ধার হাত ছাড়িয়ে বলে, আমি খাবো না। শ্রদ্ধা তাকে বোঝায়, দেখি তুই যদি না খাস তাহলে আমিও খাবো না, তুই নিজের জন্য না হলেও আমার জন্য খাবি। শ্রদ্ধা প্রায় টেনে হিচড়ে কীর্তিকে উপরে খাবার জন্য নিয়ে যায় এবং তাকে চেয়ারে বসিয়ে সবাইকে খেতে আসার অনুরোধ করে। এরপর শ্রদ্ধা কীর্তিকে খাবার দিয়ে বলে, কীর্তি সব রাগ ভুলে যা, খাবারটা খা। কীর্তি ব্যঙ্গ করে বলে, দিদি তুমি যা বলবে সেটাই হবে, এটা বলতে চাইছো আমাকে? শ্রদ্ধা বলে, কীর্তি আমি তো শুধু তোকে খাবার খেতে বলছি। কীর্তি উত্তর দেয়, ও হ্যাঁ, আমাকে তো এখন তোমার কথা শুনতে হবে। কীর্তি জোর করে বেশি বেশি খাবার মুখে ঢোকাতে থাকে। শ্রদ্ধা তাকে পাগলামি করতে নিষেধ করলে কীর্তি বলে, দিদি তুমি এটাই চাও তাই না? তুমি যা বলবে আমি তাই করি, তোমার কথায় উঠি, তোমার কথায় বসি, তোমার কথা যেন আমার কাছে বেদ বাক্যের মতো হয়ে যায়। এই দেখো তোমার কথা মতো আমি খাচ্ছি। কীর্তি কাঁচতে থাকলে শ্রদ্ধা তাকে জল দিয়ে বলে, এই কীর্তি জল খা। ঋতু কীর্তিকে এই তামাশা বন্ধ করতে বলে। ক্ষুব্ধ কীর্তি শ্রদ্ধার হাত থেকে জলের গ্লাস ফেলে দিয়ে বলে, খাবো না আমি জল। তখনই অভয়, বরুণ ও বরুণের মা সেখানে চলে আসে। অভয় প্রশ্ন করে, কি হয়েছে শ্রদ্ধা? শ্রদ্ধা উত্তর দেয়, কিছু হয়নি অভয়, সব ঠিক আছে। অভয়ের মা তখন শ্রদ্ধাকে বলেন, শ্রদ্ধা তুমি আর কতক্ষণ নিজের বোনের এই অভদ্র ব্যবহার লুকিয়ে রাখবে? এত কিছু হয়ে গেল বাড়িতে, তাও তুমি কাউকে কিছু বলতে চাইছো না? শ্রদ্ধা তুমি কিছু শিখতে পারোনি তাই না? অভয়ের বাবা তার স্ত্রীকে থামিয়ে দিতে চান, তনুজা তুমি এখন কথা বাড়িও না। কিন্তু অভয়ের মা তার উপর রাগ করে বলেন, আরে তুমি আমার উপর কেন শুধু শুধু রাগ করছো? এই কথা বলতে বলতে উঠতে গিয়ে অভয়ের মায়ের হাতে আবারও আঘাত লাগে। সোনিয়া তাকে শান্ত হতে বলে, কারণ ব্যথা আরো বেড়ে যেতে পারে। অভয়ের মা ব্যথায় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার অনেক ব্যথা করছে, আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না। অভয় তখন শ্রদ্ধাকে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে এবং নিজে গাড়ি বের করতে যায়। শ্রদ্ধা তার মাকে সাবধানে উঠতে সাহায্য করে, ঋতু তাকে ধরে সাহায্য করে। সবাই মিলে অভয়ের মাকে নিচে নিয়ে আসে। নিচে এসে বরুণ দেখে অভয় সেখানে নেই। বরুণ প্রশ্ন করে, অভয় গাড়ি বের করতে গেছিল, তাহলে গেলটা কোথায়? বরুণের মা তাকে বলেন, বরুণ এসব ভাবার সময় নেই আমাদের কাছে, তুমি নিজের গাড়ি বের করো আর চলো হসপিটালে। বরুণ দেখে তার গাড়ির চাকা পাংচার হয়ে রয়েছে। সে চিন্তায় পড়ে যায়। তবে সময় মতো অভয় ডাক্তারকে নিয়ে চলে আসে। ডাক্তার অভয়ের মায়ের চিকিৎসা করে অভয়কে বলেন যে তাড়াতাড়ি তার সার্জারি করতে হবে। অভয় ডাক্তারকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে ডাক্তার, আপনি তাড়াতাড়ি সবকিছু করুন, আর টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আপনাকে এখনই পেমেন্ট করে দিচ্ছি। অভয় তখনই ডাক্তারকে 5 লাখ টাকা অ্যাডভান্স দেয়। এই দৃশ্য দেখে কীর্তি আবারও বরুণকে উস্কে দিতে থাকে। কীর্তি অভয়, শ্রদ্ধা এবং অভয়ের মাকে বলে, সম্পত্তি পেতে না পেতেই আমাদের সব টাকা ধ্বংস করতে শুরু করে দিয়েছেন, সম্পত্তির ভাগ দিয়ে দিয়েছে বলে তোমরা এইভাবে টাকা খরচা করবে? অভয় তখন তীব্রভাবে তার প্রতিবাদ করে। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।